হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেক ভালোভাবেই চলছে। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নতুন একটি লেকচার নিয়ে চলে এলাম আমি, অনিক হাসান। এবং আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে অধ্যায় সম্পর্কে জানবো, সে অধ্যায়ের নাম হচ্ছে নেতৃত্ব। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় হচ্ছে নেতৃত্ব, যে অধ্যায়ে আমরা নেতৃত্ব সম্পর্কে জানতে পারবো, যে অধ্যায়ে আমরা নেতা সম্পর্কে জানতে পারবো এবং পাশাপাশি আমরা আজকের এই লেকচারে নির্দেশনা নিয়েও আলোচনা করব। নির্দেশনা সম্পর্কেও অনেক কিছু আমরা শিখবো এবং জানবো। চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দিই। প্রথমেই আমরা জানবো নেতৃত্ব কি। নেতৃত্ব কি বা নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব হচ্ছে কোনো দল বা কোনো গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাওয়ার এবং উদ্দেশ্য অর্জনের একটি কৌশল। অর্থাৎ আমরা বলবো কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যেয়ে উদ্দেশ্য অর্জনের যে কৌশল, তাকে নেতৃত্ব বলে বা নেতৃত্ব বলা হয়। কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে তাদেরকে একত্রিত করে তাদের আচরণ এবং কাজকে আমি বিভিন্ন কাজে লাগিয়ে নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাব এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করব, বা যে উদ্দেশ্যে কাজগুলো করা সে উদ্দেশ্য অর্জন করব। এবং এই যে কৌশল, সে কৌশলকে আমরা নেতৃত্ব বলব। নেতৃত্ব কি জানার পর এখন আমরা জানবো নেতা কাকে বলে। নেতা বলতে বোঝায় যে ব্যক্তি নেতৃত্বের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে উদ্দেশ্য অর্জন করে। অর্থাৎ আমরা নেতা এমন একজন ব্যক্তিকে বলবো যে ব্যক্তি তার নেতৃত্বের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবেন এবং উদ্দেশ্য অর্জন করবেন। এখন নেতৃত্ব ও নেতা সম্পর্কে জানার পর আমরা কিছু এমন তথ্য জানবো যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমেই যে তথ্যটি আমাদের মনে রাখতে হবে, সে তথ্যটি হচ্ছে নেতৃত্ব হলো নেতার একটি বিশেষ গুণ। আমাদের মনে রাখতে হবে নেতৃত্ব নেতার একটি বিশেষ গুণ। নেতৃত্ব এমন একটি গুণ যা সচরাচর আমরা সবার মাঝে দেখি না। নেতৃত্ব আমরা বিভিন্ন নেতার মধ্যে দেখে থাকি এবং নেতাদের একটি বিশেষ গুণ হচ্ছে নেতৃত্ব। অবশ্যই সেক্ষেত্রে আমরা আদর্শ নেতার কথাই মাথায় রাখবো যখন আমরা বিশেষ গুণ হিসেবে নেতৃত্বকে আলোচনা করব, কারণ সকল নেতাকে আমরা আদর্শ নেতা বলতে পারবো না এবং নেতৃত্ব সাধারণত আদর্শ নেতাদের মাঝেই দেখা যায়। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে নেতৃত্ব বিকশিত হয় যোগাযোগের মাধ্যমে। নেতৃত্বের যেই গুণাবলী, এই গুণাবলী বিকশিত হয় বা বৃদ্ধি পায় যোগাযোগের মাধ্যমে। যোগাযোগের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন হয়, অনেক কিছু জানা যায় এবং এর মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়। এছাড়া আমাদের মনে রাখতে হবে ইংরেজি লিড শব্দ থেকে লিডারশিপ শব্দটি এসেছে এবং এই লিডারশিপ শব্দের বাংলা অর্থ হচ্ছে নেতৃত্ব। আমাদের মনে রাখতে হবে লিড শব্দটি এসেছে লিডারশিপ থেকে এবং এই লিডারশিপ শব্দটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে নেতৃত্ব। এখন আমরা তো নেতা সম্পর্কে জানলাম, নেতৃত্ব সম্পর্কে জানলাম, পাশাপাশি আমরা জানলাম কিছু তথ্য, যে তথ্য আমাদের মনে রাখতে হবে। এখন আমরা নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে জানবো। নেতৃত্বের বেশ কিছু গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্বগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন প্রথমে আমরা আলোচনা করব নেতৃত্বের একটি গুরুত্ব, যেটি হচ্ছে সংঘবদ্ধতা সৃষ্টি। সংঘবদ্ধতা সৃষ্টি বলতে বোঝায় যখন কোনো লক্ষ্য অর্জনে ব্যক্তিবর্গকে একত্রিত করা হয় এবং তাদেরকে একত্রিত করে তাদের মধ্যে সংঘবদ্ধতা সৃষ্টি করে একজন নেতা তার লক্ষ্য অর্জন করেন বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করেন। যদি সবাই আলাদা আলাদা ভাবে কাজ করে, একত্রিত হয়ে কাজ না করে, সংঘবদ্ধ হয়ে কাজ না করে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন নাও হতে পারে। নেতা সবাইকে একত্রিত করেন, সংঘবদ্ধ করেন এবং সবাইকে সংঘবদ্ধ করে সংঘবদ্ধতা সৃষ্টি করে নেতা প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত লক্ষ্যের দিকে এগিয়ে যান। এছাড়া আমাদের মনে রাখতে হবে নেতৃত্বের আরেকটি গুরুত্ব হচ্ছে প্রচেষ্টা বৃদ্ধি। একজন নেতা, যেই দল রয়েছে, যে ব্যক্তিবর্গ রয়েছে, তাদের যে প্রতিষ্ঠানের জন্য চেষ্টা, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের যে চেষ্টা, সেই চেষ্টা বৃদ্ধি করতে সাহায্য করেন, সহায়তা করেন। আমরা জানি একজন ভালো নেতা চাইলেই পারেন অনেকগুলো মানুষকে একত্রিত করে কোন একটি লক্ষ্যের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে, তাদের চেষ্টা বাড়াতে, তাদের যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা বাড়াতে বা বৃদ্ধি করতে। ভালোভাবে সফলভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, সেক্ষেত্রে অধস্তনদের, কর্মীদের, কর্মচারীদের এবং প্রতিষ্ঠানের সবার চাইলেই চেষ্টা বা প্রচেষ্টা বৃদ্ধি করা যায়।
তাই নেতৃত্বের একটি গুরুত্ব হচ্ছে প্রচেষ্টা বৃদ্ধি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে লক্ষ্য অর্জন নিশ্চিত করাও কিন্তু নেতৃত্বের একটি গুরুত্ব। কেন? কারণ একজন নেতা চাইলেই তার প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সবাইকে সেই দিকে ধাবিত করতে পারে। সবাইকে বোঝানোর মাধ্যমে, প্রেরণা দানের মাধ্যমে, তাদের সবার সাথে ভালোভাবে যোগাযোগের মাধ্যমে নেতা সবাইকে সংঘবদ্ধ করতে পারেন, তাদের প্রচেষ্টা বাড়াতে পারেন, এবং এই সব কাজ যদি একজন নেতা ভালোভাবে করেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করাটা সহজ। তাই নেতার বা নেতৃত্বের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত করা। কারণ আমরা জানি নেতৃত্বের সংজ্ঞা আমরা পড়েছি যে নির্দিষ্ট লক্ষ্য পানে ধাবিত করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করাই কি নেতৃত্ব। সুতরাং নেতৃত্বের একটি গুরুত্ব হচ্ছে প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন নিশ্চিত করা। এছাড়া নেতৃত্বের আরেকটি গুরুত্ব হচ্ছে কর্তৃত্ব প্রয়োগের সহায়তা। কারণ অনেক সময় হয় কি যে অধস্তনরা আদেশ মানতে চান না, বা কর্মচারীরা কথা শুনতে চান না, বা তারা বিভিন্ন ক্ষেত্রে নির্দেশনা মানতে চান না। নেতা যে কাজটি করেন, সে যাদের উপর দায়িত্ব বা কর্তৃত্ব অর্পণ করেন তাদেরকে সেই কর্তৃত্ব প্রয়োগে তিনি সহায়তা করেন। একজন যোগ্য নেতা তার কর্মীদের প্রকৃতি, তাদের যোগ্যতা অযোগ্যতা, চাওয়া পাওয়া সম্পর্কে অবগত থাকেন। ফলে তিনি জানেন কখন কাকে কতটুকু দায়িত্ব দিতে হবে, কখন কাকে কোন দায়িত্বটুকু পালন করতে কতটুকু কর্তৃত্ব প্রয়োগে সহায়তা করতে হবে। তাই নেতৃত্বের একটি গুরুত্ব হচ্ছে কর্তৃত্ব প্রয়োগে সহায়তা। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে নেতা সহযোগিতা বৃদ্ধি করে। সবার মধ্যে যেই সহযোগিতার মনোভাব, সেই মনোভাবটা বৃদ্ধি করে। তিনি প্রতিষ্ঠানে এমন একটি কালচার, তিনি প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে কর্মীরা পারস্পরিক সাহায্য করে, সহযোগিতা করে, একজন আরেকজনের জন্য এগিয়ে আসে, একজন আরেকজনকে সাহায্য করে, এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করা যায়। এছাড়া নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি করে। নেতৃত্বের সাহায্যে কর্মীদের মনোবল বৃদ্ধি করা হয়, প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের যেই লয়ালটি সেটা বাড়ানো যায়। মনোবল বৃদ্ধি হলে কর্মীরা ভালোভাবে কাজ করে, তারা আরো ডেডিকেশনের সাথে কাজ করে, এবং তাদের এই ডেডিকেশন, তাদের এই হার্ডওয়ার্কের ফলেই কিন্তু কি প্রতিষ্ঠানের যেই লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। তাই নেতৃত্বের একটি গুরুত্ব হচ্ছে মনোবল বৃদ্ধি, যেখানে নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি করে। এখন আরো কিছু তথ্য রয়েছে যে তথ্য আমাদের মনে রাখতে হবে। যেমন আমাদের মনে রাখতে হবে নেতৃত্ব এবং কর্তৃত্ব আলাদা। আমরা কিন্তু নেতৃত্ব শব্দটার সাথে পরিচিত, কর্তৃত্ব শব্দটার সাথেও পরিচিত, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নেতৃত্ব এবং কর্তৃত্ব কিন্তু এক বিষয় না। নেতৃত্ব হচ্ছে কাজকে লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করা। কথাটি হয়তো অনেকেই ঠিক মতো বুঝতে পারোনি, চলো আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। কাজকে লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করা বলতে কি বোঝায়? কাজকে লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করা বলতে বোঝায় যে প্রতিষ্ঠানের যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো এমন ভাবে পরিচালনা করা যেন প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারে। কাজ অনেক ভাবে করা যায়, কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে এবং ভালোভাবে কাজ করা উচিত। নেতৃত্ব কাজকে লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করে, যার ফলে সহজেই প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে পারে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে কর্তৃত্ব হচ্ছে অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ একজন কর্মকর্তা বা একজন ব্যক্তি যখন তার অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, সেই কাজ করে নেওয়ার ক্ষমতাকে আমরা কর্তৃত্ব বলি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে নেতৃত্ব হলো কাজকে লক্ষ্যের উদ্দেশ্যে পরিচালিত করা, কর্তৃত্ব হলো অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা। আশা করি তোমাদের এই তথ্যগুলো মনে থাকবে। এখন আমরা তো নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে জানলাম, নেতা সম্পর্কে জানলাম, নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে। নেতৃত্বের কিছু প্রকারভেদ রয়েছে, চলো আমরা দেখে নিই নেতৃত্বের প্রকারভেদগুলো। যেমন প্রথম যে প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে, এছাড়া রয়েছে প্রেষণার ভিত্তিতে, আরো রয়েছে ক্ষমতার ভিত্তিতে, এবং সর্বশেষে রয়েছে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। অর্থাৎ আনুষ্ঠানিকতার ভিত্তিতে, প্রেষণার ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে এবং দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। এখন আমরা এই সকল প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা কথা বলবো আনুষ্ঠানিকতার ভিত্তিতে। আনুষ্ঠানিকতার ভিত্তিতে নেতৃত্ব দুই প্রকার। আমাদের মনে রাখতে হবে আনুষ্ঠানিকতার ভিত্তিতে নেতৃত্ব হচ্ছে দুই প্রকার, এবং এই দুই প্রকার নেতৃত্বকে আমরা বলি আনুষ্ঠানিক নেতৃত্ব এবং অনানুষ্ঠানিক নেতৃত্ব। প্রথমে আমরা আনুষ্ঠানিক নেতৃত্ব নিয়ে আলোচনা করব।
আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে পদমর্যাদা থেকে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। অর্থাৎ একটি সংগঠন কাঠামোতে, একটি প্রতিষ্ঠানে যখন পদমর্যাদা থেকে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। ধরে নিলাম একটি সংগঠন কাঠামো যেখানে সবকিছু আনুষ্ঠানিক নিয়মে করা হয়, সেখানে একজন ব্যক্তি পদমর্যাদা থেকে অনেকজনকে প্ররোচিত করার, তাদেরকে নির্দেশ দেওয়ার, তাদেরকে প্রেরণা দেওয়ার কর্তৃত্ব বা ক্ষমতা লাভ করেছেন। এখানে তাকে কিন্তু নেতৃত্ব হিসেবে কর্মীরা ব্যক্তিগতভাবে মেনে নেয়নি। আনুষ্ঠানিক যে সংগঠন কাঠামো, সেই সংগঠন কাঠামো অনুযায়ী তাকে নেতৃত্বের ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই নেতৃত্ব সৃষ্টি হয়েছে। অর্থাৎ যখন আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে পদমর্যাদা থেকে নেতৃত্ব সৃষ্টি হয়, সেই নেতৃত্বকে আমরা আনুষ্ঠানিক নেতৃত্ব বলি। আনুষ্ঠানিক নেতৃত্ব সম্পর্কে জানার পর এখন আমরা জানবো অনানুষ্ঠানিক নেতৃত্ব। আমি আশা করি তোমরা হয়তো এখন বুঝে গেছো অনেকেই যে অনানুষ্ঠানিক নেতৃত্ব কি। তবু চলো অনানুষ্ঠানিক নেতৃত্বের সংজ্ঞাটা দেখে নিই। অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে বোঝায় একত্রে কাজ করতে যেয়ে বা বিভিন্ন কারণে যখন প্রতিষ্ঠানে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয় এবং সেই সম্পর্ক থেকে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। আমরা জানি যে একসাথে কাজ করতে যেয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেক সময় মানুষের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক সৃষ্টি হয়, যেখানে আনুষ্ঠানিক কোনো নিয়ম নীতি বা আনুষ্ঠানিক কোনো প্রোটোকল থাকে না, সেখানে সম্পর্কটা সৃষ্টি হয় অনানুষ্ঠানিক ভাবে। এখন ধরে নিলাম একটা জায়গায় একসাথে কাজ করতে যেয়ে অনেকের মধ্যে একজন ব্যক্তিকে তাদের ভালো লাগে, তাদের মনে হয় যে তিনি নেতৃত্ব দেওয়ার যোগ্য একজন ব্যক্তি। এই যে তার সাথে অনানুষ্ঠানিক যে সম্পর্ক সৃষ্টি হলো এবং এই অনানুষ্ঠানিক সম্পর্ক থেকে যেই নেতৃত্ব সৃষ্টি হলো, যেখানে কোনো আনুষ্ঠানিক পদমর্যাদা নেই বা আনুষ্ঠানিক পদমর্যাদা থেকে সৃষ্ট কোনো নেতৃত্ব নেই, তাকে আমরা অনানুষ্ঠানিক নেতৃত্ব বলবো। ধরে নিলাম একটি জায়গায় 20-25 জন কাজ করে, তাদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে যাদের সাথে সবার সম্পর্ক ভালো এবং সবাইকে তিনি চাইলেই প্ররোচিত করতে পারেন এবং তাদের দিয়ে তিনি কোনো একটি কাজ করিয়ে নিতে পারেন কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে। তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি অবশ্যই একজন নেতা। তার সেখানে নেতৃত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু তার যে নেতৃত্ব সেখানে সৃষ্টি হয়েছে সেই সৃষ্ট নেতৃত্ব অনানুষ্ঠানিক নেতৃত্ব, কারণ তার নেতৃত্ব কোনো পদমর্যাদা বা আনুষ্ঠানিক কোনো ভিত্তি থেকে সৃষ্টি বা তৈরি হয়নি। আশা করি তোমরা সবাই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক নেতৃত্বের যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো। এখন আনুষ্ঠানিকতার ভিত্তিতে নেতৃত্ব সম্পর্কে জানার পর আমরা এখন জানবো প্রেরণার ভিত্তিতে নেতৃত্ব সম্পর্কে। প্রেরণার ভিত্তিতে নেতৃত্বের একটি প্রকারভেদ হচ্ছে ইতিবাচক নেতৃত্ব। ইতিবাচক নেতৃত্ব বলতে কি বোঝায়? ইতিবাচক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব কৌশলে পুরস্কার প্রদানের মাধ্যমে কাজে অনুপ্রাণিত করা হয় এবং কাজ আদায় করা হয় তাকে ইতিবাচক নেতৃত্ব বলে। পুরস্কার প্রদানের মাধ্যমে কিন্তু মানুষকে অনেক ভালোভাবে অনুপ্রাণিত করা যায়। আমরা কিন্তু আমাদের বাবা মার থেকে বিভিন্ন রকম পুরস্কার চেয়ে থাকি পরীক্ষায় ভালো ফলাফল করার বিনিময়ে। আমরা কিন্তু মাঝে মধ্যে বলে থাকি যে আমি যদি পরীক্ষায় ভালো করি বা আমি যদি পরীক্ষায় এই রেজাল্টটা পাই, আমাকে কিন্তু এটা কিনে দিতে হবে বা আমাকে ওটা কিনে দিতে হবে। এই যে পুরস্কার দেওয়ার মাধ্যমে আমাদেরকে যে অনুপ্রাণিত করা হয়, এই অনুপ্রাণিত করা পুরস্কারের মাধ্যমে তাকে আমরা ইতিবাচক নেতৃত্ব বলতে পারি। যদি আমাদের পরিবারের ক্ষেত্রে সেটা নেতৃত্ব হয় না, তবু আমরা বলতে পারি যে যখন একটা নেতৃত্ব কৌশলে পুরস্কার প্রদানের মাধ্যমে কাজে অনুপ্রাণিত করা হয় এবং কাজ আদায় করা হয় তাকে ইতিবাচক নেতৃত্ব বলে। আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধু অনুপ্রাণিত করলেই হবে না, কাজ আদায় করতে হবে এবং এই কাজ আদায় করা, এই অনুপ্রাণিত করা শুধুমাত্র পুরস্কার প্রদানের মাধ্যমে বা পুরস্কার প্রদানের আশায় তাকে আমরা ইতিবাচক নেতৃত্ব বলবো। এখন যেহেতু ইতিবাচক নেতৃত্ব রয়েছে, সাধারণত নেতিবাচক নেতৃত্ব থাকে। নেতিবাচক নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতিবাচক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব কৌশলে নেতা কর্মীদেরকে বিভিন্ন শাস্তি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে তাকে নেতিবাচক নেতৃত্ব বলে। অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে ইতিবাচক নেতৃত্ব কাজ করে না। সেই ক্ষেত্রে নেতার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কর্মীদেরকে বিভিন্ন শাস্তি, ভয়, ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে নিতে হয়। এক্ষেত্রে সে বলতে পারে যে বেতন কর্তন করা হবে, একটা অন্য কোনো, ইনফ্যাক্ট অনেক জায়গায় কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার যে ভয়, সেই ভয় ভীতিও প্রদর্শন করা হয়। এর মাধ্যমেও কাজ আদায় করা যায়, কিন্তু এই নেতৃত্বের প্রকারটাকে আমরা বলি নেতিবাচক নেতৃত্ব, কারণ এখানে যে ম্যানার্স বা যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক।
প্রেষণার ভিত্তিতেও আমরা নেতৃত্বের প্রকারভেদ জেনে গেলাম। এখন আমরা জানবো ক্ষমতার ভিত্তিতে নেতৃত্বের প্রকারভেদ। ক্ষমতার ভিত্তিতে নেতৃত্বের যে প্রকারভেদ, এই প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এই পর্যায়ে একটু বেশি মনোযোগ দিবে এবং সবগুলো প্রকারভেদ একটু ভালোভাবে খেয়াল করবে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং তোমরা প্রশ্ন আসলে সহজেই উত্তর করতে পারো। প্রথমেই আমরা আলোচনা করব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নিয়ে। স্বৈরতান্ত্রিক শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আমরা এই শব্দটা আগেও শুনে এসেছি। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের নিকট কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছে মতো সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। অর্থাৎ এটা এমন একটি নেতৃত্ব কৌশল যেখানে নেতা ক্ষমতা কারো নিকট হস্তান্তর করেন না, নেতা সকল ক্ষমতা তার নিজের কাছেই কুক্ষিগত করে রাখেন। পাশাপাশি নেতা যখন তার যা ইচ্ছা করে সে তার সেই ইচ্ছে মতোই সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারোর সাথে পরামর্শ করেন না, পাশাপাশি অন্য কাউকে অংশগ্রহণ করার সুযোগও দেন না। তিনি প্রতিষ্ঠানের যত ক্ষমতা রয়েছে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখেন। এই ধরনের নেতৃত্ব বা এই ধরনের যে নেতৃত্ব কৌশল, তাকে আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলি। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে, যেমন এই ক্ষেত্রে সকল ক্ষমতা নেতার কাছে কুক্ষিগত থাকে, অর্থাৎ নেতা তার যে ক্ষমতা সে ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করেন না, অন্য কারো কাছে ক্ষমতা যায় না, সকল ক্ষমতা নেতার কাছে কুক্ষিগত থাকে। পাশাপাশি স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণ করেন, অর্থাৎ এই নেতৃত্বের যে কৌশল, সে কৌশলে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন শুধুমাত্র নেতা এবং সিদ্ধান্ত গ্রহণে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে সিদ্ধান্ত গ্রহণে কর্মীরা অংশগ্রহণ করে না, অর্থাৎ নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের কোনো মতামত নেন না বা কর্মীদের থেকে তিনি কোনো প্রকার ফিডব্যাকও আশা করেন না, তিনি একাই সকল সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত গ্রহণে অন্য কেউ অংশগ্রহণ করে না, পাশাপাশি কর্মীরাও অংশগ্রহণ করে না। এবং আমাদের মনে রাখতে হবে যে কর্মীদের থেকে পরামর্শ যে গ্রহণ করা হয় না, তিনি কোনো পরামর্শ গ্রহণ করেন না, অংশগ্রহণ করতে দেন না, তিনি সকল সিদ্ধান্ত নিজেই নেন এবং পরামর্শ, অংশগ্রহণ এই সব কিছু থেকে কর্মীরা বিরত থাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের এই কৌশল। এখন ক্ষমতার ভিত্তিতে আরেকটি নেতৃত্বের প্রকারভেদ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আমরা স্বৈরতান্ত্রিক শব্দটার মতো গণতান্ত্রিক যে শব্দ, এই শব্দটির সাথেও পরিচিত। গণতান্ত্রিক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব কৌশলে নেতা সকল কর্তৃত্ব নিজের কাছে না রেখে প্রয়োজনীয় যে কর্তৃত্ব সেটা নিচের জনশক্তির নিকট হস্তান্তর করেন এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ উল্টা। অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্বে নেতা প্রথম কথা সকল কর্তৃত্ব নিজের কাছে রাখেন না, তিনি ক্ষমতা কুক্ষিগত করে রাখেন না, তিনি যখন প্রয়োজন হয় তখন কর্তৃত্ব নিচের জনশক্তি, বিভিন্ন কর্মচারী, কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন, তাদেরকে কর্তৃত্ব দেন যাতে তারা তাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে তিনি কর্মীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করেন। অর্থাৎ গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণে তারা অংশগ্রহণ করতে পারে, তারা অবদান রাখতে পারে। আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব নিয়েও কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক নেতৃত্বের আরেকটি নাম আছে, সেই নাম হচ্ছে অংশগ্রহণমূলক নেতৃত্ব। তোমরা কোথাও যদি অংশগ্রহণমূলক নেতৃত্ব এই শব্দটি দেখে থাকো তাহলে বুঝবে যে অংশগ্রহণমূলক নেতৃত্ব বলতে গণতান্ত্রিক নেতৃত্বই বোঝানো হচ্ছে। কারণ আমরা জানি গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা, কর্মচারীরা, অধস্তনরা অংশগ্রহণ করতে পারে, তাই গণতান্ত্রিক নেতৃত্বের অপর একটি নাম বা আরেকটি নাম হচ্ছে অংশগ্রহণমূলক নেতৃত্ব। পাশাপাশি মনে রাখতে হবে এই ক্ষেত্রে নেতা একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেও সে একা সিদ্ধান্ত গ্রহণ করেন না। আমাদের এটা মনে রাখতে হবে যে গণতান্ত্রিক নেতৃত্বে কিন্তু নেতা একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী থাকেন, তিনি একক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হওয়ার পরেও কখনো একা সিদ্ধান্ত গ্রহণ করেন না, যদি সেটা ছোটখাটো সিদ্ধান্ত না হয়ে থাকে। গণতান্ত্রিক নেতৃত্বে অধিকাংশ ক্ষেত্রেই যে কাজটি হয়, নেতা তার কর্মচারী, তার অধস্তন, তার প্রতিষ্ঠানের যারা অংশ, তাদের সবার সাথে আলোচনা করেন, তাদের মতামত নেন, তাদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেন।
এছাড়া এটাও মনে রাখতে হবে যে এখানে সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয় তখন কর্মীদেরকে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। অর্থাৎ একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের মতামত নেওয়া হয়, তাদেরকে জানানো হয় এবং তাদের থেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন আইডিয়াও পাওয়া যায়, যেটা নেতা তার যে সিদ্ধান্ত গ্রহণ সেখানে ব্যবহার করতে পারে। এখন ক্ষমতার ভিত্তিতে আমরা জানলাম স্বৈরতান্ত্রিক নেতৃত্ব রয়েছে, আমরা জানলাম গণতান্ত্রিক নেতৃত্ব রয়েছে। আরেক প্রকার নেতৃত্ব রয়েছে যাকে আমরা বলি পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ শব্দটা থেকে হয়তো তোমরা একটু ধারণা পাচ্ছ, তবুও চলো দেখে নেই পিতৃসুলভ নেতৃত্ব বলতে কি বোঝায়। পিতৃসুলভ নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব কৌশলে নেতা অধস্তন্ত্রের উপর অতিমাত্রায় কর্তৃত্বশালী হলেও তাদের সাথে সৎ ব্যবহার করেন এবং শ্রদ্ধাবোধ জাগ্রত করার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন, তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। অর্থাৎ পিতৃসুলভ নেতৃত্বে নেতা কর্তৃত্বশালী থাকেন, তার হাতে অনেক ক্ষমতা থাকেন, কিন্তু তিনি যে কাজটি করেন সেটা হচ্ছে অধস্তন বা তার প্রতিষ্ঠানের যে কর্মচারীরা তাদের সাথে তিনি সদ্ব্যবহার করেন। তিনি তাদের উপর কোনো সিদ্ধান্ত না চাপিয়ে তিনি চান যে শ্রদ্ধাবোধ জাগানোর মাধ্যমে বা কর্মচারীদের মধ্যে অধস্তনদের মধ্যে তার প্রতি যেন শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, এর মাধ্যমে তিনি যেন কাজ আদায় করতে পারেন, সেটাই পিতৃসুলভ নেতৃত্বের নেতা চেষ্টা করেন। অর্থাৎ নেতা এখানে জোর করে কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে চান না, এখানে তিনি চান যে তার প্রতি কর্মচারীদের শ্রদ্ধাবোধ জাগ্রত হোক এবং এর মাধ্যমে তিনি যেন কাজ আদায় করতে পারেন। পিতৃসুলভ নেতৃত্বে নেতার কাছে ক্ষমতা থাকে, তার কাছে অনেক কর্তৃত্ব থাকে, তবুও তিনি চেষ্টা করেন শ্রদ্ধাবোধ জাগ্রত করার মাধ্যমে কাজ আদায় করতে এবং অধস্তনদের সাথে তিনি সৎ ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন। এছাড়া আমাদের মনে রাখতে হবে ক্ষমতার ভিত্তিতে আরেকটা প্রকারভেদ আছে নেতৃত্বের, যাকে আমরা বলি লাগামহীন নেতৃত্ব। লাগামহীন বলতে কি বোঝায়? যেখানে কোনো লাগাম নেই বা কোনো বাধা নেই বা কোনো কর্তৃত্ব নেই। লাগামহীন নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা নিজেই কর্মবিমুখ, অর্থাৎ নেতা কাজ করতে পছন্দ করেন না, কাজের প্রতি নেতার কোনো মনোযোগ নেই এবং নেতা কাজ থেকে দূরে থাকেন এবং সম্পূর্ণ যে কর্তৃত্ব সেটা তিনি অধস্তনদের উপর অর্পণ করেন, তাকে লাগামহীন নেতৃত্ব বলে। অর্থাৎ লাগামহীন নেতৃত্ব প্রকারভেদে বা কৌশলে নেতা কর্মবিমুখ, তিনি কাজ করতে পছন্দ করেন না, তিনি কাজ থেকে দূরে থাকেন এবং প্রতিষ্ঠানের যে কর্তৃত্ব, এই সম্পূর্ণ কর্তৃত্ব নেতা অধস্তনদের উপর অর্পণ করেন। অর্থাৎ অধস্তনরা কাজটা ঠিকভাবে করলো নাকি করলো না, প্রতিষ্ঠানের কাজ ঠিকভাবে হচ্ছে নাকি, প্রতিষ্ঠান উদ্দেশ্যের দিকে ঠিকমতো আগাচ্ছে নাকি, এসব ব্যাপারে নেতা খেয়াল রাখেন না, তিনি তার কাজ থেকে দূরে থাকেন। যেহেতু তিনি কর্মবিমুখ, তাই কর্মচারীরা সম্পূর্ণ কর্তৃত্বের অধিকারী হয় এবং এই ক্ষেত্রে একটি লাগামহীন পরিস্থিতি সৃষ্টি হয়। তাই এই ধরনের পরিস্থিতিকে বা এই ধরনের নেতৃত্ব কৌশলকে লাগামহীন নেতৃত্ব বলা হয়। এখন আমাদের মনে রাখতে হবে লাগামহীন নেতৃত্ব নিয়ে কিছু তথ্য, যেমন মনে রাখতে হবে এই নেতৃত্ব কৌশলে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ লাগামহীন নেতৃত্বে যারা কর্মচারী রয়েছে, যারা অধস্তন রয়েছে, তারা কিন্তু অবাধ স্বাধীনতা ভোগ করে, তারা তাদের মন মতো তাদের ইচ্ছে মতো তারা কাজ করতে পারে এবং তাদেরকে বাধা দেওয়ার কেউ থাকে না, যেহেতু নেতা এই দিকে কোনো মনোযোগ দেন না, নেতা কাজ করতে পছন্দ করেন না, নেতা একজন কর্মবিমুখ ব্যক্তি লাগামহীন নেতৃত্বের। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে লাগামহীন নেতৃত্বের আরেকটা নাম রয়েছে, যে নাম হচ্ছে মুক্ত নেতৃত্ব। অর্থাৎ কোথাও যদি মুক্ত নেতৃত্ব নামটা তোমরা দেখতে পাও, তোমরা বুঝবে যে এখানে লাগামহীন নেতৃত্বের কথাই বলা হয়েছে, যেহেতু মুক্ত নেতৃত্ব লাগামহীন নেতৃত্বের আরেকটি নাম। এখন আমরা ক্ষমতার ভিত্তিতে তো জানলাম, এখন আমরা শিখব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নেতৃত্বের প্রকারভেদ। দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নেতৃত্বের প্রকারভেদ দুই প্রকার। প্রথমে আমরা আলোচনা করব কর্মকেন্দ্রিক নেতৃত্ব নিয়ে। কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায়কেই নেতা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এমন অনেক নেতৃত্ব কৌশল রয়েছে যেখানে নেতা কর্মচারীদের প্রতি অতটা মনোযোগ দেন না, তার কাছে কর্মচারীর তুলনায় কাজ আদায় করা, বেশি বেশি কাজ আদায় করা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সহানুভূতিটা একটু কম দেখানো হয় কর্মচারীদের প্রতি এবং বেশি কাজ আদায় করার দিকেই নেতা ফোকাস দেয়। এই ধরনের নেতৃত্বকে আমরা বলি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আমাদের মনে রাখতে হবে কর্মকেন্দ্রিক নেতৃত্বে কর্মীর তুলনায় কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কর্মচারীদের তুলনায় বেশি কাজ আদায়ের দিকেই নেতা বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
এখন কর্মকেন্দ্রিক নেতৃত্ব সম্পর্কে আলোচনা করার পর আমরা আলোচনা করব কর্মী কেন্দ্রিক নেতৃত্ব নিয়ে। কর্মী কেন্দ্রিক নেতৃত্ব কর্মকেন্দ্রিক নেতৃত্বের ঠিক উল্টো। কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বলতে বোঝায় যে নেতৃত্ব ধারণায় কাজ আদায়ের পাশাপাশি কর্মীদের ভালো মন্দ বিবেচনা করা হয় তাকে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বলে। কর্মী কেন্দ্রিক নেতৃত্ব মানে এই না যে কাজ আদায় করা হবে না বা কাজ আদায়ের প্রতি গুরুত্ব দেওয়া হবে না, সেটা না। কিন্তু এক্ষেত্রে নেতা কর্মীদের প্রতি সহানুভূতিশীল হবে। এক্ষেত্রে নেতা কাজ আদায়ের পাশাপাশি তার প্রতিষ্ঠানের যে কর্মচারী তাদের ভালো মন্দ বিবেচনা করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের বিষয়গুলো চিন্তা করে নেতা এখানে সিদ্ধান্ত নেবেন। কারণ সবসময় কাজ আদায় করাই বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার প্রতিষ্ঠানে যে সকল কর্মীরা রয়েছে তারা আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে, লক্ষ্য অর্জনে আমাকে সাহায্য করে, সহায়তা করে। সুতরাং কর্মীর ভালো মন্দ, কর্মীর সুবিধা অসুবিধাও নেতাকে চিন্তা করতে হয় এবং করা উচিত। তাই কর্মী কেন্দ্রিক নেতৃত্বে নেতা কাজ আদায়ের পাশাপাশি কর্মীদের ভালো মন্দ বিবেচনা করে। এই ধরনের নেতৃত্ব কৌশলকে আমরা কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বলি। এখন নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে জানার পর আমরা এখন একটা ছোট কুইজ নিয়ে নিব। চলো আমরা আজকের কুইক কুইজ সেগমেন্টের প্রশ্নটা দেখে নিই। বলা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কয় ধরনের, অর্থাৎ আনুষ্ঠানিকতার ভিত্তিতে নেতৃত্ব কয় প্রকার। চলো আমরা অপশন গুলো দেখে নিই। অপশন এ 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার এবং অপশন ডি 5 প্রকার। এই পর্যায়ে তোমরা ভিডিওটি পজ করো, কোথাও সঠিক উত্তরটি লিখে ফেলো। আমি এখনই সঠিক উত্তরটি বলে দিচ্ছি, তোমরা যখন ভিডিওটি প্লে করবে তোমরা তখনই সঠিক উত্তরটি জেনে যাবে। এবং আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ 2 প্রকার। আমরা জানি আনুষ্ঠানিকতার ভিত্তিতে বা আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব 2 প্রকার বা 2 ধরনের। একটি হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটি হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আমার ধারণা তোমরা সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এখন আমরা আদর্শ নেতার গুণাবলী নিয়ে আলোচনা করব। নেতা এবং আদর্শ নেতার মাঝে কিছু পার্থক্য রয়েছে। একজন নেতার মাঝে আমরা আদর্শ নেতার গুণাবলীগুলো দেখব না। আদর্শ নেতার মাঝে অন্যরকম কিছু গুণাবলী থাকে এবং এই গুণাবলীগুলোই তাকে একজন আদর্শ নেতা করে তোলে। আদর্শ নেতার গুণাবলীগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিক গুণাবলী, আছে মানসিক গুণাবলী এবং পেশাভিত্তিক গুণাবলী। এখন আমরা এই গুণাবলীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমে কথা বলবো ব্যক্তিক গুণাবলী নিয়ে। একজন আদর্শ নেতার ব্যক্তিক গুণাবলীর মধ্যে কি কি রয়েছে? যেমন তার ব্যক্তিক গুণাবলীর মধ্যে রয়েছে দৈহিক ও মানসিক সুস্থতা। একজন নেতা বা আদর্শ নেতা তার দৈহিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। সে যদি দৈহিকভাবে সুস্থ না থাকে তাহলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তার যেখানে উপস্থিত থাকা প্রয়োজন, যেখানে থেকে মানুষকে অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন, সে সেখানে উপস্থিত থাকতে পারবে না। পাশাপাশি নেতা যদি মানসিকভাবে সুস্থ না থাকে সেক্ষেত্রে নেতা অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারবে না। মানুষকে প্রেরণা বা প্ররোচিত করে কোন একটি কাজ আদায় করে প্রতিষ্ঠানের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এছাড়া ব্যক্তিক গুণাবলীর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা নেতার যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বর্ধিত করবে, বৃদ্ধি করবে। পাশাপাশি নেতা যদি শিক্ষিত থাকে, তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, সে তার শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে এবং প্রয়োগের মাধ্যমে সে প্রতিষ্ঠানের জন্য বা সবার জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারবে। এছাড়া আছে সাধারণ জ্ঞান। একজন নেতার সাধারণ জ্ঞান থাকতে হবে। সাধারণ জ্ঞান নেতার ব্যক্তিক গুণাবলীর মধ্যে একটি। এছাড়া রয়েছে আকর্ষণ ক্ষমতা। একজন নেতার আকর্ষণ ক্ষমতা তাকে একজন ভালো নেতা, একজন আদর্শ নেতা করে তুলতে পারে। একজন আদর্শ নেতার একটি প্রধান গুণ হচ্ছে তার আকর্ষণ করার ক্ষমতা আছে। একজন আদর্শ নেতা মানুষকে আকর্ষণ করতে পারে, মানুষকে তার প্রতি নিয়ে আসতে পারে, তার প্রতি ডেডিকেটেড করতে পারে এবং আকর্ষণ ক্ষমতার মাধ্যমে একজন নেতা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। এছাড়া এখন মানসিক গুণাবলীও রয়েছে একজন নেতার। মানসিক গুণাবলীগুলো কি কি? যেমন সাহসিকতা। একজন নেতাকে অবশ্যই সাহসী হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন সাহসী পদক্ষেপ নিতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং সে যদি এ সকল সিদ্ধান্ত নিতে না পারে বা সে যদি এ সকল পদক্ষেপ নিতে না পারে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠান, তার অধস্তনরা ক্ষতিগ্রস্ত হবে। তাই সাহসিকতা নেতার একটি মানসিক গুণাবলী।
এছাড়া আছে দৃঢ় মনোবল। একজন নেতাকে অবশ্যই দৃঢ় মনোবল সম্পন্ন হতে হবে। সে যখন একটা কাজ করবে, সে যখন কোনো কিছু আদায় করতে যাবে, কোনো কিছু যখন অ্যাচিভ করতে যাবে, তার অবশ্যই সেক্ষেত্রে দৃঢ় মনোবল থাকতে হবে। তার মনে এরকম ইচ্ছা, তার মনে সেরকম শক্তি থাকতে হবে যে সে অবশ্যই তার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য অর্জন করতে পারবে। এছাড়া আছে আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা। নেতাকে অবশ্যই তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে হবে। তাকে তার আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে, জানতে হবে। আবেগের বশে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অন্যরকম ব্যবহার করে ফেলি, যা নেতার পক্ষে করা মানায় না। নেতাকে অবশ্যই তার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কখন কোন কথা কোথায় বলা উচিত, কোথায় কোন কথা বলা উচিত হবে না, কখন কোন সিদ্ধান্তটা নেওয়ার উচিত হবে, এই সকল বিষয়ে নেতাকে অবশ্যই সচেতন থাকতে হবে। নেতার আরেকটি গুণাবলী হচ্ছে দূরদর্শিতা। একজন নেতা অনুমান করতে পারেন, আঁচ করতে পারেন ভবিষ্যতে কি হতে পারে, কি সমস্যা হতে পারে, কোন ঘটনাটা ঘটতে পারে, কি করলে প্রতিষ্ঠান লাভবান হবে, কোন সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। নেতার এই ভবিষ্যৎ অনুমান বা আঁচ করার যে ক্ষমতা, দূরবর্তী বিষয়ে জ্ঞান, তাকে আমরা দূরদর্শিতা বলি। একজন নেতার দূরদর্শিতা থাকা উচিত। এছাড়া রয়েছে ন্যায়পরায়ণতা। অবশ্যই একজন নেতাকে ন্যায় নীতিবান হতে হবে, তার ন্যায়পরায়ণতা থাকতে হবে, তাকে ন্যায়পরায়ণ হতে হবে, এবং এই গুণাবলীটা নেতার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আছে সত্যবাদিতা। নেতাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। নেতার উচিত মিথ্যা কথা বর্জন করা, মিথ্যা আশ্বাস, মিথ্যা প্ররোচনা না দেওয়া, মিথ্যা কথা না বলা। নেতা সত্যবাদিতার মাধ্যমে সত্য কথা বলে সত্য সকল বিষয়ে জানিয়েই সে তার কাজ আদায় করে নিবে। তাই নেতার একটি গুণাবলী হচ্ছে সত্যবাদিতা। এছাড়া আছে সহযোগিতার মনোভাব। নেতাকে সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। নেতা মানুষকে দিয়ে কাজ করিয়ে নেয়, কিন্তু সে মানুষকে কাজ করতে সহযোগিতাও করে। একজন আদর্শ নেতা সবসময় তার অধস্তনদেরকে, তার যারা পার্টনার আছে, তার যারা কর্মচারী আছে, তার সাথে যারা থাকে, তাদের সবাইকে সহযোগিতা করার মনোভাব রাখে। সে সবসময় সহযোগিতা করে, সে চেষ্টা করে তার সহযোগিতার মাধ্যমে যেন তার কর্মচারীরা, তার অধস্তনরা, তার প্রতিষ্ঠানের অন্যরা ঠিকভাবে সঠিকভাবে তাদের কাজ করতে পারে। ধৈর্যশীলতাও নেতার আরেকটি গুণাবলী। ধৈর্য অবশ্যই থাকতে হবে। বিপদের সময় বা যে কোনো সমস্যাও একজন নেতাকে অটল থাকতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে। সে যদি প্রতিকূল পরিবেশে ধৈর্যের পরিচয় দিতে না পারে, তবে তার অনুসারীরা কখনোই সঠিক পথে যাবে না, সঠিক পথে চলবে না। তাই একজন নেতাকে ধৈর্যশীল হতে হবে। তাকে বিপদের মুহূর্তে, খারাপ সময়ে, যখন আবহাওয়া প্রতিকূল বা অবস্থা প্রতিকূল, পরিবেশ প্রতিকূল, তখন একজন নেতাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে তার কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া নেতার উদ্ভাবনী ক্ষমতাও থাকা জরুরি। উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে নেতা নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন উপায়, নতুন নতুন প্রক্রিয়া উদ্ভাবন করবে, এবং সে সকল উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে, নতুন উদ্ভাবন ব্যবহার করে সে তার প্রতিষ্ঠানকে লাভবান করার জন্য চেষ্টা করবে। এবং সর্বশেষে আমরা যে গুণাবলী নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যবসায় বা অধ্যবসায়ী। একজন নেতাকে অধ্যবসায়ী হতে হবে। একজন নেতা তার অধ্যবসায়ের মাধ্যমে, তার ডেডিকেশনের মাধ্যমে, তার কাজের প্রতি সচেতনতার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে সে তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে, প্রতিষ্ঠানকে সফল করবে, কর্মচারীদেরকে সে নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে ধাবিত করতে পারবে। মানসিক গুণাবলীর পর এখন আমরা আলোচনা করব পেশা ভিত্তিক গুণাবলী নিয়ে। পেশা ভিত্তিক গুণাবলী কি কি? যেমন অভিজ্ঞতা। অভিজ্ঞতা থাকা একজন নেতার জন্য গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা মানুষকে অনেক বিষয়ে সাহায্য করে। একজন নেতার যখন অভিজ্ঞতা থাকবে, তিনি জানবেন কখন কোন কাজটি করতে হবে, কখন কোন সিদ্ধান্ত নিতে হবে, কখন কোন পরিকল্পনা করতে হবে, এবং কি কি বিষয় অ্যাভয়েড করতে হবে, কি কি বিষয় এড়িয়ে চলতে হবে। তাই অভিজ্ঞতা একজন নেতার থাকা গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতার মাধ্যমে একজন নেতা সম্পূর্ণ হয়ে ওঠে। সাংগঠনিক জ্ঞান থাকাও নেতার জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটি সংগঠন চালানোর জন্য, একটি সংগঠনের সবকিছু পরিচালনা করার জন্য, একটি সংগঠনকে ঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য, একটি সংগঠনের যে সাংগঠনিক জ্ঞান বা সংগঠন চালানোর যে জ্ঞান, সে জ্ঞানটা নেতার থাকা উচিত। সাংগঠনিক জ্ঞান থাকলে নেতা তার সংগঠনকে ঠিকভাবে চালাতে পারবে, অধস্তনদেরকে ঠিকভাবে প্ররোচিত করতে পারবে, এবং সবাইকে নিয়ে সে ঠিকভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এছাড়া রয়েছে সাংগঠনিক দক্ষতা। শুধুমাত্র সাংগঠনিক জ্ঞান থাকলেই হবে না, নেতার সাংগঠনিক দক্ষতাও থাকতে হবে।
সাংগঠনিক জ্ঞান থাকার পাশাপাশি নেতার জানা উচিত কোন কাজ কতটা কম শ্রম ব্যয় কতটা ভালোভাবে করা যাবে, কোন কাজটা ভালোভাবে করার উপায়গুলো কি। সাংগঠনিক দক্ষতা থাকলে নেতা তার সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠানকে লাভবান করতে পারে, তার কর্মচারীদেরকে অধস্তনদেরকে সুবিধা প্রদান করতে পারে, তাদেরকেও সে লাভবান করতে পারে। এছাড়া রয়েছে পরিবেশ জ্ঞান। একজন নেতার অবশ্যই পরিবেশ সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। কোন পরিবেশে কখন কিরকম সিদ্ধান্ত নেওয়া উচিত, এ সকল বিষয়ে একজন নেতার জ্ঞান থাকা উচিত। যোগাযোগ দক্ষতা একজন নেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি নেতৃত্ব বিকশিত হয় যোগাযোগের মাধ্যমে। একজন নেতার যদি যোগাযোগ দক্ষতা না থাকে তাহলে সে তার অধস্তন কর্মচারী, অন্যান্য যে সকল বাইরের মানুষজন রয়েছে সবার সাথে সে ঠিকভাবে যোগাযোগ করতে পারবে না, এবং সে যদি যোগাযোগ করতে না পারে তার নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ অনেকটাই কমে যাবে। তাই একজন নেতার যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সে তার যোগাযোগ দক্ষতা ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে বেশি বেশি যোগাযোগ করবে, মানুষকে সে প্ররোচিত করবে, তাদেরকে সে প্রেরণা দান করবে এবং তাদেরকে দিয়ে সে কাজ করিয়ে নিবে। এবং পেশা ভিত্তিক গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে সম্পর্ক উন্নয়ন ক্ষমতা। একজন নেতার অবশ্যই অন্যদের সাথে সম্পর্ক উন্নয়ন করার এবং সে সম্পর্ক ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। নেতার সম্পর্ক উন্নয়ন ক্ষমতা থাকলে সে অনেকের সাথেই ভালো সম্পর্ক, সুসম্পর্ক রক্ষা করতে পারবে, মেইনটেইন করতে পারবে এবং আলটিমেটলি নেতা লাভবান হবে। সর্বশেষে আমরা যেই গুণাবলী নিয়ে আলোচনা করব সে গুণাবলীটি হচ্ছে কারিগরি জ্ঞান। একজন নেতার অবশ্যই কারিগরি জ্ঞান থাকতে হবে। সে যে কাজ করছে, যে কাজ নিয়ে কথা বলছে, এই বিষয়ে একজন নেতার জ্ঞান থাকতে হবে। তার জানতে হবে কোন কাজটা কিভাবে করা হয়, কোন কাজটা কিভাবে করা যায় এবং কোন কাজটা কিভাবে করা উচিত, কিভাবে করলে ভালো হবে, কিভাবে সবচেয়ে উত্তম উপায়ে কাজটি করা যায়। এই গুণাবলীকে আমরা বলি কারিগরি জ্ঞান। এখন আমরা নেতার কার্যাবলী নিয়ে আলোচনা করব। আদর্শ নেতার যে সকল বৈশিষ্ট্য রয়েছে বা গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলো জানার পর এখন আমরা নেতার কার্যাবলীগুলো জেনে নিব। যেমন নেতার কার্যাবলীর মধ্যে রয়েছে পরিকল্পনা প্রণয়ন। একজন নেতা পরিকল্পনা করে একটা কাজ বা একটা প্রতিষ্ঠান কিভাবে হবে, কিভাবে সম্পন্ন করা যাবে, কোনভাবে করলে ভালো হবে, কখন কোথায় কিভাবে কাজটা করা হবে, এসব বিষয়ে একজন নেতা পরিকল্পনা করে এবং সে পরিকল্পনা করে সে পরিকল্পনা প্রণয়ন করে। এছাড়া রয়েছে নীতি নির্ধারণ। নেতা শুধু পরিকল্পনা প্রণয়নই করেন না, তিনি নীতি নির্ধারণ করেন। প্রতিষ্ঠানে বিভিন্ন নীতি নির্ধারণের মাধ্যমে নেতা কখন কোন কাজটা কিভাবে করা উচিত, কোন বিষয়গুলো নীতির অন্তর্ভুক্ত, কোন বিষয়গুলো নীতি বহির্ভূত, কোন কাজটা প্রতিষ্ঠানে করা যাবে, কোন কাজটা প্রতিষ্ঠানে করা যাবে না, কোন বিষয়গুলো মেনে চলতে হবে, কোন বিষয়গুলো প্রতিষ্ঠানে অ্যাভয়েড করতে হবে, এসব বিষয়ে নেতা নীতি নির্ধারণ করে দেন এবং সে নীতি অধস্তনরা, কর্মচারীরা এবং নেতা নিজেও সবাই মেনে চলে। নেতার আরেকটি কার্যাবলী হচ্ছে সাংগঠনিক কাঠামো তৈরি। একজন নেতা সাংগঠনিক কাঠামো তৈরি করে, সংগঠন কোন কাঠামো অনুযায়ী চলবে, কোন কাঠামো ফলো করবে, কোন কাঠামো অনুযায়ী সংগঠনের চলা উচিত, কোন কাঠামো ফলো করলে সংগঠনের জন্য ভালো হবে, এই সব কিছু বিবেচনা করে নেতা একটি সাংগঠনিক কাঠামো তৈরি করে দেন এবং সেই সাংগঠনিক কাঠামো অনুযায়ী সংগঠন চলে। নির্দেশনা প্রদান নেতার আরেকটি কাজ। নেতা নির্দেশনা দেন, সে বলে দেন কার কোন কাজটা করা উচিত, কোন কাজটা কিভাবে করবে এবং তার নির্দেশনার মাধ্যমে অধস্তনরা, কর্মচারীরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে, তারা তাদের নিজেদের কাজগুলো সম্পন্ন করে। নেতা পাশে নির্দেশনা প্রদানের পাশাপাশি কর্মীও নির্বাচন করে দেন। নেতা জানেন যে সবার দ্বারা সব কাজ করা সম্ভব নয়। কেউ কোনো কাজে ভালো, কেউ কোনো কাজে খারাপ, কেউ কোনো কাজ ভালোভাবে করতে পারে, কেউ কোনো কাজটা অতটা ভালোভাবে করতে পারে না। তাই নেতা নির্দেশনা প্রদানের পাশাপাশি কর্মী নির্বাচন করেন। সেটা প্রতিষ্ঠানের জন্য নির্বাচন করেন, কাজের জন্য নির্বাচন করেন। প্রতিষ্ঠানের জন্য নেতা যোগ্য কর্মী নিয়ে আসেন, কাজের জন্য নেতা যোগ্য কর্মী নির্বাচন করে তাকে কাজটি দেন বা সে কাজটি করার আদেশ বা নির্দেশ প্রদান করেন। নেতার আরেকটি কার্যাবলী হচ্ছে তত্ত্বাবধান, যেখানে নেতা তত্ত্বাবধান করে, দেখে যে সবাই ঠিকভাবে কাজ করছে নাকি, সবার কাজ ঠিকভাবে হচ্ছে নাকি, এবং তত্ত্বাবধানের মাধ্যমে নেতা মাঝে মধ্যে ভুল ত্রুটিও ধরিয়ে দেয়, যাতে ভবিষ্যতে যে কাজটি করছে সে যেন ভবিষ্যতে কাজটি আরো ভালোভাবে করতে পারে। এছাড়া নেতার আরেকটি কার্যাবলী হচ্ছে নিয়ন্ত্রণ। নেতা সবকিছুর দিকে কন্ট্রোলে রাখেন, নিয়ন্ত্রণে রাখেন, সবকিছু ঠিকভাবে তত্ত্বাবধান করে যেই আদর্শ মান তার সাথে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা মিলছে নাকি, সব কাজ ঠিকভাবে হচ্ছে নাকি, এই সবকিছু তদারকি করে সবকিছু নিয়ন্ত্রণ নেতা করে থাকেন।
এছাড়া নেতার আরেকটি কার্যাবলী হচ্ছে আস্থা সৃষ্টি। নেতা তার কর্মচারী, তার অধস্তন জনগণ সবার আস্থা, সবার মাঝে নিজের যে প্রতি যে আস্থা, সে আস্থা সৃষ্টি করার কাজ করে। নেতা আস্থা সৃষ্টি করেন তার প্রতি, এবং তার প্রতি আস্থা থাকলে কর্মচারীরা কাজ আরো ভালোভাবে করতে পারে, আরো সফলভাবে করতে পারে, কারণ কর্মচারীদের তাদের নেতার প্রতি আস্থা বা ভরসা থাকে। এছাড়া রয়েছে দলগত প্রচেষ্টার উন্নয়ন। একজন নেতা দলগত প্রচেষ্টার উন্নয়ন করেন। তিনি এটা এনশিওর করেন যে সবাই যারা কাজ করছে তারা যেন দলগতভাবে একসাথে একত্রিত হয়ে কাজ করে, তারা সবাই দলগতভাবে প্রতিষ্ঠানের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য অর্জনের জন্য চেষ্টা করে। তাই দলগত প্রচেষ্টার উন্নয়ন, সবাইকে দলগত করা, সবাইকে একসাথে চেষ্টা করার ব্যাপারটা তৈরি করা, এই কাজটাও নেতা করে থাকে। এছাড়া আছে প্রেরণা দান। অনেক সময় অনেক কর্মচারী বা কর্মী কোনো কাজ করতে চায় না বা পারে না, এবং অনেক ক্ষেত্রে প্রেরণার অভাবে অনেক কর্মী অনেক কাজ ঠিকভাবে করে উঠতে পারে না। একজন নেতা প্রেরণা দানের মাধ্যমে তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করেন, আগ্রহী করেন কোনো কাজের প্রতি, এবং এর মাধ্যমে, প্রেরণা দানের মাধ্যমে কর্মচারীদের যে পারফরমেন্স সেটা ভালো হয় এবং নেতা তার কাজ আদায় করে নিতে পারে। এছাড়া নেতার আরেকটি কার্যাবলী হচ্ছে যোগাযোগ রক্ষা। প্রতিষ্ঠানের সবার সাথে যোগাযোগ রক্ষা করা, সবার চাওয়া পাওয়ার ব্যাপারটা দেখা, সবার পছন্দ অপছন্দ, এই সকল বিষয় যোগাযোগের মাধ্যমে নেতা জানতে পারে। নেতা যখন যোগাযোগ করেন, সবাই নেতার প্রতি আরো বেশি লয়াল হয়, সবাই নেতার প্রতি তাদের যে ভরসা, যে আস্থা, সেটা বৃদ্ধি পায়। পাশাপাশি তারা এটাও মানে যে একজন নেতা যখন তাদের সাথে ফ্রিকুয়েন্টলি বা রেগুলারলি যোগাযোগ করছে, তখন তারা এটাও বুঝতে পারে যে এই নেতার প্রতি তারা ভরসা রাখতে পারে, তারা এই নেতার কাছে তাদের সমস্যা, সুবিধা অসুবিধা, এই সব কিছু সম্পর্কে তারা বলতে পারে, জানাতে পারে। পাশাপাশি যোগাযোগ রক্ষার মাধ্যমে একজন নেতা সবার আস্থা অর্জন করতে পারেন এবং সবাইকে দিয়ে একজন নেতা তার কাজগুলো করিয়ে নিতে পারেন, প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে যে কার্যক্রম, সে কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এখন নেতৃত্ব বিকাশে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন নেতৃত্ব অর্জন করতে চান বা নেতৃত্বের বিকাশ যখন ঘটতে যায়, সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও দেখা যায় যা নেতৃত্ব বিকাশে বাধা দেয় বা যার কারণে নেতৃত্ব বিকাশ সাধারণত হয়ে ওঠে না। যেমন নেতৃত্ব বিকাশে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এর মধ্যে আছে পরিবেশগত বাধা। পরিবেশের কারণে অনেক সময় নেতৃত্বে বিকাশ ঘটে না। এছাড়া রয়েছে নির্বাচন সমস্যা। অনেক সময় সঠিক বা যোগ্য নেতা নির্বাচন করতে সমস্যা হয়, যেক্ষেত্রে নেতৃত্ব বিকাশে বাধা ঘটে। এছাড়া আছে সাংগঠনিক কাঠামোগত জটিলতা। অনেক সময় কিছু সংগঠন এর কাঠামো এতটাই জটিল থাকে যে সে সকল সাংগঠনিক কাঠামো বা সে সকল কাঠামোগত যে জটিলতা, এই জটিলতার কারণে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। নেতৃত্ব বিকাশের একটি প্রতিবন্ধকতা হচ্ছে সাংগঠনিক কাঠামোগত জটিলতা, যেখানে কাঠামোগত জটিলতার কারণে নেতৃত্ব বিকাশে বাধা হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া অপর্যাপ্ত উপকরণও একটি প্রতিবন্ধকতা, কারণ অপর্যাপ্ত উপকরণ থাকলে নেতা যদি তার প্রয়োজনীয় উপকরণ না পায়, সে যদি তার যা প্রয়োজন সে সকল উপকরণ না থাকে, তাহলে সে কখনোই ঠিকভাবে নেতৃত্ব প্রদান করতে পারবে না, এবং অপর্যাপ্ত উপকরণের কারণে নেতৃত্ব বিকাশে একটি প্রতিবন্ধকতা আমরা দেখতে পারবো বা সৃষ্টি হয়ে যাবে সেই প্রতিষ্ঠানে। এছাড়া অধস্তনদের অদক্ষতাও কিন্তু নেতৃত্ব বিকাশে বাধা দেয়, কারণ একজন নেতা যতটাই স্কিলড হোক না কেন, সে যতটা ভালোভাবেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুক না কেন, যদি তার অধস্তনরা দক্ষ না থাকে, তারা যদি অদক্ষ থাকে, তারা যদি কাজ ভালোভাবে করতে না জানে, তারা যদি একটি কাজ ঠিকভাবে না করতে পারে, সেক্ষেত্রে নেতৃত্ব বিকাশে বাধা ঘটবে, প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেতৃত্বের প্রতি বা নেতার প্রতি বিরূপ মনোভাব থাকে কর্মচারীদের, অধস্তনদের। কর্মচারীদের যদি নেতৃত্বের প্রতি বিরূপ মনোভাব থাকে, অর্থাৎ তাদের যদি এরকম মেন্টালিটি থাকে যে না, আমরা অন্য কারো কথা শুনবো না, আমরা অন্য কারো কথা মতো, অন্য কারো নির্দেশে কাজ করব না, সেক্ষেত্রে নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা ঘটতে পারে। নেতৃত্বের প্রতি বিরূপ মনোভাব নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতার একটি কারণ বা একটি প্রতিবন্ধকতা। এছাড়া রয়েছে অতি নির্ভরশীলতা। অনেক সময় যখন নেতার প্রতি অতি নির্ভরশীল হয়ে যায় কর্মচারীরা, তখন এই সমস্যাটা দেখা যায়। অতি নির্ভরশীলতাও কিন্তু নেতৃত্ব বিকাশে বাধা দেয়, নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ যখন অতি নির্ভরশীল হয়ে যায় নেতার প্রতি বা অতি আস্থাবান হয়ে যায় নেতার প্রতি, তখন নেতা সবার যেই প্রয়োজন, সে প্রয়োজন মিটাতে যে সবাইকে বারবার নির্দেশনা দিয়ে, সবার দায় দায়িত্বর চাপ নিতে যে
নেতা তার যে নেতৃত্ব সেই ক্ষমতার দিকে মনোযোগ দিতে পারেন না, ফলে নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সকল কাজের দায় দায়িত্ব চাপ নেতার উপর পড়ে এবং এটা নেতাকে বিপর্যস্ত করে তোলে এবং নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া রয়েছে দায় এড়ানোর প্রবণতা। দায় এড়ানোর প্রবণতাটা আমাদের দেশে আমরা খুব বেশি দেখে থাকি, যেখানে কেউই কোনো কাজের জন্য সাধারণত দায় নিতে চায় না, দায় এড়িয়ে চলতে চায় এবং দায় এড়ানোর যে প্রবণতা, এই প্রবণতাটা খুব খারাপ। এই প্রবণতার ফলে নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা ঘটে। এছাড়াও রয়েছে অদক্ষতা। নেতা নিজেই যদি অদক্ষ হন, সে যদি নেতৃত্ব সম্পর্কে না জানেন, তার যদি নেতৃত্বের সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে নেতৃত্ব বিকাশ ঘটবে না। অদক্ষতা নেতৃত্ব বিকাশে একটি প্রতিবন্ধকতা। এছাড়া রয়েছে ক্ষমতা প্রদর্শনের মনোভাব। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ক্ষমতা প্রদর্শন করে মজা পায়, তাদের কাছে ক্ষমতা প্রদর্শন করা খুব ভালো বা খুব পছন্দনীয় একটি কাজ। ক্ষমতা প্রদর্শনের মনোভাবের ফলে অধস্তনদের মনোক্ষুণ্ণ হয়, তারা ঠিকভাবে কাজ করতে চান না এবং তারা নেতার প্রতি বিরক্ত হন এবং এর ফলে নেতৃত্ব বিকাশে প্রতিবন্ধকতা ঘটে, প্রতিষ্ঠানের কাজকর্ম ঠিকভাবে হয় না এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতা প্রদর্শনের মনোভাব একটি বাজে মনোভাব এবং নেতৃত্ব বিকাশে এটি একটি প্রতিবন্ধকতা। এছাড়া রয়েছে নিরপেক্ষ মনোভাব সংরক্ষণে ব্যর্থতা, অর্থাৎ নেতা যদি পক্ষপাতিত্ব শুরু করে, নেতা যদি কেউ ভুল থাকার পরও কারো প্রতি নেতার যদি সফট কর্নার থাকে এবং যে সঠিক তার অভিযোগ যদি নেতা না শুনেন, সে যদি নিরপেক্ষ থাকতে না পারেন, সেই ক্ষেত্রে নেতৃত্ব বিকাশে বাধা ঘটে। নিরপেক্ষ মনোভাব সংরক্ষণও নেতৃত্ব বিকাশে একটি প্রতিবন্ধকতা। এখন এই পর্যায়ে এসে আমরা একটা কুইজ দিয়ে নিব। চলো আমরা প্রশ্নটা দেখে নিই। প্রথমে বলা আছে অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাকে কি বলে? অপশন এ ক্ষমতা, অপশন বি নেতৃত্ব, অপশন সি কর্তৃত্ব এবং অপশন ডি নেতা। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কর্তৃত্ব। আমরা জানি যে নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে, নির্দিষ্ট লক্ষ্য পানের জন্য বিভিন্ন কাজ করা, বিভিন্ন নির্দেশনা দেওয়া, এ সকল বিষয়কে আমরা নেতৃত্ব বলি। কিন্তু অধস্তনদেরকে দিয়ে কাজ করে নেওয়ার যে ক্ষমতা, তাকে আমরা বলি কর্তৃত্ব। কর্তৃত্ব বলতে বোঝায় যখন অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ানো হয় বা কাজ করে নেওয়ার যে ক্ষমতাটা, সে ক্ষমতাকে আমরা কর্তৃত্ব বলি। এই বিষয়ে আমরা এর আগেই জেনেছি যে নেতৃত্ব কোনটা এবং কর্তৃত্ব কোনটা। আমরা জানি নেতৃত্ব এবং কর্তৃত্ব আলাদা এবং অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার যে ক্ষমতা, তাকে কর্তৃত্ব বলে। এখন নেতৃত্ব সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানলাম, এখন আমরা নির্দেশনা সম্পর্কে জানবো। নির্দেশনা কি বা নির্দেশনা বলতে কি বোঝায়? অধস্তনদের আদেশ, উপদেশ, পরামর্শ দান, তত্ত্বাবধান ও অনুসরণের যে কার্যক্রম বা যে প্রক্রিয়া, তাকে নির্দেশনা বলে। অর্থাৎ আমরা বলতে পারি নির্দেশনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে অধস্তনদের আদেশ দেওয়া হয়, তাদেরকে উপদেশ দেওয়া হয়, তাদেরকে পরামর্শ দেওয়া হয়, তাদের তত্ত্বাবধান করা হয় এবং তাদের কাজকে অনুসরণ করা হয় এবং এই কার্যক্রমকে বলা হয় নির্দেশনা। আমরা অনেক ক্ষেত্রে অনেককে নির্দেশনা দিয়ে থাকি। কাউকে কোনো কাজ করতে বললে, কোনো কিছু করে দিতে বললে, কোনো কাজ করার পরামর্শ দিলে, সেটাকে আমরা নির্দেশনা বলে থাকি। এখন নির্দেশনার কিছু গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বগুলো চলো দেখে নেওয়া যাক। যেমন প্রথমেই রয়েছে পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পনা, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি পরিকল্পনা যখন করা হয়, আমি যদি সঠিকভাবে নির্দেশনা না দেই, তাহলে অনেকেই আমার পরিকল্পনা মাফিক কাজ করবে না, পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে না এবং পরিকল্পনা মাফিক কাজ করতে না পারায় যে সমস্যাটা হবে, আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। সুতরাং নির্দেশনার একটি গুরুত্ব হচ্ছে নির্দেশনা পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে। এছাড়া রয়েছে সংগঠন পরিচালনা। একটি সংগঠন পরিচালনা করা, সংগঠন চালানো, এক্ষেত্রে নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। একটি সংগঠনে যদি নির্দেশনা দেওয়া না হয়, কে কোন কাজ করবে, কে কখন কোন কাজ করবে, এই বিষয়ে যদি নির্দেশনা দেওয়া না হয়, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, অনেকেই জানবে না সে কোন কাজটা করবে, তার দায়িত্ব কতটুকু, তার কর্তৃত্ব কতটুকু এবং সে এখন কোন কাজ করা উচিত এবং তার কোন কাজ করা উচিত না। অর্থাৎ নির্দেশনা না দেওয়া হলে সংগঠন পরিচালনা করা কঠিন হয়ে যায়। তাই সংগঠন পরিচালনা নির্দেশনার আরেকটি গুরুত্ব। কার্যপ্রবাহ সৃষ্টিও নির্দেশনার গুরুত্ব। কার্যপ্রবাহ সৃষ্টি করতে বলতে কি বোঝায়? কার্যপ্রবাহ হচ্ছে প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রমের যে প্রবাহ।
প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যপ্রবাহ সৃষ্টিতেও নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিকল্পনার আলোকে ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অধস্তনদের প্রতি কোনো আদেশ জারি করেন, কোনো নির্দেশনা দিয়ে থাকেন, তারা সেটাই মানে, সেটা অনুযায়ী তারা কাজ করে এবং কাজের যেই প্রবাহ, কার্যপ্রবাহ সেটা চলতে থাকে। সুতরাং নির্দেশনা না থাকলে কার্যপ্রবাহ আমরা সমস্যা দেখব বা দেখতে পাবো। এছাড়া রয়েছে কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ। কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করতে নির্দেশনা প্রয়োজন। নির্দেশনার মাধ্যমে শুধু আদেশেই দেওয়া হয় না, প্রয়োজনীয় তত্ত্বাবধানও করা হয়। কর্মীরা কখন কি করছে, কোন আচরণ করছে, কোন আচরণটা ঠিক করছে, কোন আচরণটা ভুল করছে, এই সব বিষয়ে দেখা এবং পরবর্তীতে বা ভবিষ্যতে কি করবে সে বিষয়ে কর্মীদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া মাধ্যমে নির্দেশনার সাহায্যে কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং কর্মীদের আচরণ নিয়ন্ত্রণেও নির্দেশনার গুরুত্ব রয়েছে। এছাড়া কর্মীদের উন্নয়ন করার ক্ষেত্রেও কিন্তু নির্দেশনা কাজে আসে বা নির্দেশনার প্রয়োজন হয়। কারণ নির্দেশনা যখন দেওয়া হয় তখন অনেক ক্ষেত্রে কোন কাজটা কিভাবে করা হবে সেটাও বলে দেওয়া হয়। এভাবে একটি কাজ করার মাধ্যমে কাজ সম্পর্কে সঠিকভাবে জেনে যখন কর্মী একটা কাজ করছে তখন সে সেই কাজটি শিখে ফেলছে এবং এর মাধ্যমে কর্মীর উন্নয়ন হচ্ছে, কর্মীর মান ও দক্ষতার উন্নয়ন ঘটছে। নেতৃত্ব সৃষ্টি নির্দেশনা আরেকটি গুরুত্ব। অনেক ক্ষেত্রেই একজন ঊর্ধ্বতন কতটুকু যোগ্যতার সাথে অধস্তনদের পরিচালনা করতে পারছে সেটাও কিন্তু ডিপেন্ড করে নির্দেশনার উপর। কারণ নির্দেশনা সে কিভাবে দিচ্ছে, নির্দেশনা কিভাবে দেওয়া উচিত, সে কি ঠিকভাবে নির্দেশনা দিতে পারছে নাকি পারছে না, এইসব বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হয়। সুতরাং আমরা বলতে পারি যে নির্দেশনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রতিষ্ঠানে আমার যে নেতা আছে সে কি যোগ্য নাকি অযোগ্য। আবার অনেক ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার যে দায়িত্ব পাওয়ার ফলে অনেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের মাঝে নেতৃত্বের যে গুণ, সে গুণ সৃষ্টি হয়, ভবিষ্যতে তারা ভালো একজন নেতা হয়ে উঠতে পারে। এছাড়া আমরা আদর্শ নির্দেশনা সম্পর্কেও আলোচনা করব। আদর্শ নির্দেশনা বলতে কি বোঝায়? আদর্শ নির্দেশনা আরেক নাম হচ্ছে উত্তম নির্দেশনা। আদর্শ বা উত্তম নির্দেশনা কি? যে পদ্ধতিতে নির্দেশনা একবার প্রদান ও বুঝিয়ে দেওয়ার পর অধস্তনরা সে নির্দেশনা ভবিষ্যতে পুনরায় ব্যবহার করে তাকে আদর্শ নির্দেশনা বলে। অর্থাৎ এই পদ্ধতিতে নির্দেশনা একবারই দেওয়া হবে, একবার প্রদান করে নির্দেশনাটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে অধস্তনরা সে নির্দেশনা বারবার বা পুনরায় ব্যবহার করবে, পুনরায় ব্যবহার করে তারা তাদের কাজ করবে এবং এই ধরনের নির্দেশনাকে আমরা আদর্শ বা উত্তম নির্দেশনা বলি। এখন উত্তম নির্দেশনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্যগুলো কি? যেমন যৌক্তিকতা। আমি যে নির্দেশনাটা দিব সেটা অবশ্যই যৌক্তিক হবে। অযৌক্তিক কোনো নির্দেশনা যেটা যৌক্তিক না সেটাকে উত্তম নির্দেশনা বলা যাবে না। এছাড়া রয়েছে পূর্ণাঙ্গতা। আমি যখন নির্দেশনা দিব আমি একটি পূর্ণাঙ্গ নির্দেশ দিব, কখনোই এমন নির্দেশ দিব না যেটা পূর্ণ নয়। কারণ আমি যদি অর্ধেক নির্দেশ দেই বা যে নির্দেশটা দেওয়ার কথা সেই নির্দেশনার বিষয়ে আমি অল্প কিছু তথ্য জানাই, বাকি তথ্য না জানাই, সেক্ষেত্রে সেটাকে আমরা উত্তম নির্দেশনা বলবো না। উত্তম নির্দেশনার একটি বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণাঙ্গতা, যেখানে পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রয়েছে সংক্ষিপ্ততা। আমি যখন নির্দেশনা দিব আমি চেষ্টা করবো আমার নির্দেশনা যতটা সংক্ষিপ্ত রাখা যায়। সংক্ষিপ্ত নির্দেশনা বুঝতে সহজ হয় এবং কর্মচারীরা দ্রুত তাদের কাজে লেগে যেতে পারে। এছাড়া রয়েছে স্পষ্টতা ও সহজবোধ্যতা। আমার নির্দেশনা যেন স্পষ্ট হয় এবং সহজ বোধ হয়, অর্থাৎ আমার নির্দেশনাটা স্পষ্ট হবে, সবাই খুব সহজেই বুঝতে পারবে এবং সহজেই কাজটা করে ফেলতে পারবে। এছাড়া রয়েছে নিয়মানুবর্তিতা। নির্দেশনার ক্ষেত্রে অবশ্যই নিয়মানুবর্তিতা মেনে চলা উচিত। নিয়ম অনুযায়ী নির্দেশনা দেওয়াটাই উত্তম। নিয়মানুবর্তিতা না মেনে চললে সেটাকে আমরা উত্তম বা ভালো নির্দেশনা বলতে পারবো না। একটা উত্তম নির্দেশনা অবশ্যই নিয়ম মেনে চলবে, প্রতিষ্ঠানের সকল নিয়মের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই নির্দেশনাটা দেওয়া উচিত। এছাড়া রয়েছে সময়ানুবর্তিতা। নির্দেশনাকে অবশ্যই সময়ানুবর্তিতার বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া উচিত। যথাসময়ে যথা নির্দেশ দেওয়াটাই উচিত। কারণ আমরা জানি একটি প্রবাদ আছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অর্থাৎ যখন সময় আসবে তখনই সে কাজটা করা উচিত। সময় অনুযায়ী নির্দেশনা দিলে কাজটা সময় অনুযায়ী হবে এবং সময় অনুযায়ী কাজ হলে কাজটা ভালোভাবে হবে। এছাড়া রয়েছে ক্ষেত্র বিবেচনা। আমি যখন নির্দেশনা দিব আমার অবশ্যই ক্ষেত্র বিবেচনা করতে হবে। কর্মীদের মন মানসিকতা, উপায় উপকরণ, সময় গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে যখন নির্দেশনা দেওয়া হয় তখন নির্দেশনাটা বেশি কার্যকর হয়, কারণ সেক্ষেত্রে ক্ষেত্র বিবেচনা করেই নির্দেশনা দেওয়া হচ্ছে।
এছাড়া রয়েছে ক্রমধারা সংরক্ষণ, অর্থাৎ আমার পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল রাখা, ক্রম ধারা সংরক্ষণ করে ক্রম ধারা মেনে চলে নির্দেশনা দেওয়া, কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এই সকল বিষয় জানিয়ে দেওয়াটাও উত্তম নির্দেশনার একটি বৈশিষ্ট্য। এছাড়া উত্তম নির্দেশনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লিখিত হওয়া, কারণ নির্দেশনা যখন লিখিত হয় তখন সেই নির্দেশনার একটি প্রমাণ থাকে, পাশাপাশি যে নির্দেশনা দিচ্ছে সেও শিওর থাকে, স্পষ্ট থাকে সে বিষয়ে, পাশাপাশি যে নির্দেশনা গ্রহণ করছে সেও একটা লিখিত নির্দেশনা পায়, যেখানে সে ঠিকভাবে বুঝতে পারে তার কোন কাজটা কিভাবে করতে হবে। তাই উত্তম নির্দেশনা লিখিত হওয়া উচিত। উত্তম নির্দেশনার একটি বৈশিষ্ট্য হচ্ছে লিখিত। এছাড়া উত্তম নির্দেশনা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফলাফল বিবেচনা করা। নির্দেশনা দিয়ে আমি শুধু বসে থাকবো সেটা নয়, আমার নির্দেশনার বিপরীতে কিরকম ফলাফল আসছে সেটাও বিবেচনা করতে হবে, সেটা বিবেচনা করে দেখতে হবে যে আমার নির্দেশনাটা কি ফলপ্রসূ ছিল নাকি ফলপ্রসূ ছিল না। এখন নির্দেশনার বিভিন্ন কৌশল রয়েছে, যে কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেমন তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা, যোগাযোগের মাধ্যমে নির্দেশনা, নেতৃত্ব দানের মাধ্যমে নির্দেশনা, অন্যান্য নির্দেশনা পদ্ধতি, এরকম বিভিন্ন কৌশল আছে এবং এই কৌশলগুলো নির্দেশনায় ব্যবহার করা হয়। যেমন প্রথমেই আসি তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা। তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা বলতে কি বোঝায়? নির্দেশ দেওয়ার পর সাধারণত উপস্থিত থেকে কাজ দেখা এবং প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল, সেই কৌশলকে তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা বলে। অর্থাৎ আমি নির্দেশ দেওয়ার পর চলে যাব না, আমি উপস্থিত থেকে কাজ দেখব, কাজ করার সময় প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দিয়ে ঠিকভাবে কাজটা করিয়ে নিব এবং এই কৌশলকে তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা বলে। এছাড়া রয়েছে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা, যেখানে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্দেশনা দান করা হয়। অর্থাৎ আমি যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্দেশনা দিচ্ছি, একে যোগাযোগের মাধ্যমে নির্দেশনা বলে। রয়েছে নেতৃত্ব দানের মাধ্যমে নির্দেশনা, অর্থাৎ নেতৃত্বের মাধ্যমে প্রভাব বিস্তার করে নির্দেশনা প্রদানের যে পদ্ধতি তাকে নেতৃত্ব দানের মাধ্যমে নির্দেশনা বলে। অর্থাৎ নেতৃত্বের মাধ্যমে বা সাহায্যে প্রথম প্রভাব বিস্তার করতে হবে এবং সে প্রভাব বিস্তার করে নির্দেশনা প্রদান করাকে আমরা নেতৃত্ব দানের মাধ্যমে নির্দেশনা বলি। এর মধ্যে রয়েছে স্বৈরাচারী নির্দেশনা, রয়েছে পরামর্শমূলক নির্দেশনা, রয়েছে পিতৃসুলভ নির্দেশনা। অর্থাৎ নেতৃত্ব দানের মাধ্যমে যে নির্দেশনা, এখানে আমরা কয়েক প্রকার নির্দেশনা দেখি। এছাড়া অন্যান্য কিছু নির্দেশনা পদ্ধতি রয়েছে, যেমন আদর্শ পদ্ধতি, রয়েছে প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা, রয়েছে প্রেষণার মাধ্যমে নির্দেশনা। এখন এই নির্দেশনাগুলো বলতে কি বোঝায়, অর্থাৎ এই আদর্শ পদ্ধতি বলতে কি বোঝায়? আদর্শ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে নির্দেশ একবারই দেওয়া হয়, একবারই প্রদান করা হয়, একবারই বুঝিয়ে দেওয়া হয় এবং অধস্তনরা পরবর্তী সময়ে একই ধরনের কাজ বা সমস্যার ক্ষেত্রে আগের যেই নির্দেশনা সেই আদর্শ নির্দেশনাটাকেই ফলো করে। অর্থাৎ এই ক্ষেত্রে নির্দেশনাটা হচ্ছে আদর্শ নির্দেশনা, যেই নির্দেশনা একই রকম সিচুয়েশনে বারবার ব্যবহার করা হয়, তাকে আমরা নির্দেশনা আদর্শ পদ্ধতি বলি। এখন আদর্শ পদ্ধতি সম্পর্কে তো জানলাম, এখন আমরা জানবো প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা। নির্দেশনার সফলতা অর্জনে প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়। একজন ঊর্ধ্বতন তার অধস্তনদের মনে এরূপ আস্থা বা বিশ্বাসের সৃষ্টি করে যাতে তারা কোনো প্রশ্ন উত্থাপন বা খারাপ দিক চিন্তা করার সুযোগ না পায়, বরং তারা বাস্তবায়নের যে প্রয়োজন সেটা বিশেষভাবে অনুভব করে। অর্থাৎ এখানে তাদের মাঝে আমি প্রত্যয় সৃষ্টি করি যে তারা যে কাজটা করবে সে কাজটা অবশ্যই ভালোভাবে করবে এবং এই কাজটা ঠিকভাবে করা গুরুত্বপূর্ণ, এই কাজটা ঠিকভাবে করা জরুরি। এই যে কর্মীদের মাঝে প্রত্যয় সৃষ্টি করার মাধ্যমে যে নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা। এছাড়া রয়েছে প্রেষণার মাধ্যমে নির্দেশনা, যেখানে একটি প্রেষণার সাহায্যে বিভিন্ন রকম প্রেষণার পদ্ধতি ফলো করে, পদ্ধতি মেনে কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়, তাকে আমরা প্রেষণার মাধ্যমে নির্দেশনা বলি। এখন কিছু তথ্য রয়েছে যা আমাদের মনে রাখতে হবে, যেমন নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়। তোমাদের যদি প্রশ্ন থাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কাকে, সেক্ষেত্রে উত্তর হবে নির্দেশনাকে। এছাড়া রয়েছে নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন কে, সেই তথ্য। নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন মার্শাল ই ডিমক, অর্থাৎ মার্শাল ই ডিমক নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন। এছাড়া আমাদের মনে রাখতে হবে নির্দেশনা একটি নিম্নগামী প্রক্রিয়া, কারণ অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয় যে ঊর্ধ্বতন কর্মকর্তারাই তাদের অধস্তনদেরকে নির্দেশনা দিয়ে থাকে।
তাই আমরা বলতে পারি নির্দেশনা একটি নিম্নগামী প্রক্রিয়া। এখন আমরা কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু ভর্তি পরীক্ষা ইদানিং লিখিত আসে বা রিটেন কোয়েশ্চেন্স আসে, তাই কিছু শর্ট কোয়েশ্চেন্সও চলে আসতে পারে। কি কি শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে সেরকম কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন, স্বৈরাচারী নেতৃত্ব কর্মীরা অপছন্দ করে কেন? স্বৈরাচারী নেতৃত্ব কর্মীরা অপছন্দ করে কারণ স্বৈরাচারী নেতৃত্বে কর্মীদেরকে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হয় না, তাদের থেকে পরামর্শ নেওয়া হয় না। কর্মীরা এক্ষেত্রে নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে না প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং তারা ফিল করে যে তাদের যেই মতামত, তাদের যে পরামর্শ, সেটা প্রতিষ্ঠানে দেখা হয় না। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণও এনকারেজ করা হয় না। তাই কর্মীরা স্বৈরাচারী যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব অপছন্দ করে। এছাড়া আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, নেতাকে দূরদর্শী হতে হয় কেন? নেতাকে দূরদর্শী হতে হয় এই কারণে, কারণ নেতা পরিকল্পনা করে, সিদ্ধান্ত গ্রহণ করে, উদ্দেশ্যের জন্য মানুষকে কাজ করিয়ে নেয় উদ্দেশ্য অর্জনের জন্য। এবং এই জন্য নেতা যদি দূরদর্শী না হয়, সেক্ষেত্রে তার যে চেষ্টা সেটা বিফল হতে পারে। নেতা দূরদর্শী হলে অনেক বিষয় সে আগেই জানে এবং সে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গণতান্ত্রিক নেতৃত্ব কেন উত্তম? গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কারণ এই ক্ষেত্রে কর্মীদের, কর্মচারীদের, অধস্তনদের থেকে মতামত নেওয়া হয়, তারা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ফিল করে। পাশাপাশি যেটা হয় যে তারা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে সন্তুষ্ট থাকে এবং তাদের মাধ্যমে অনেক ভালো ভালো আইডিয়া, ভালো ভালো সিদ্ধান্ত পাওয়া যায়, যা প্রণয়ন করলে প্রতিষ্ঠান লাভবান হয়। তাই গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। এছাড়া রয়েছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কর্মীরা পছন্দ করে কেন? কারণ কর্মীকেন্দ্রিক নেতৃত্বে কাজের পাশাপাশি কর্মীদেরকেও গুরুত্ব দেওয়া হয়, তাদের প্রতি সহানুভূতি দেখানো হয়, তাদেরকে গুরুত্বপূর্ণ বোধ করানো হয়। এ কারণে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কর্মীরা পছন্দ করে। এখন আমাদের লেকচার শেষ হওয়ার পর আমরা বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় চলে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন, প্রথমে আমরা আলোচনা করব নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? অপশন এ পরিকল্পনা, অপশন বি নেতৃত্ব, অপশন সি সংগঠন এবং অপশন ডি মূল্য নির্ধারণ। আমরা এই প্রশ্নের অপশনগুলো দেখলেই বুঝতে পারছি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। আমরা জানি মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়। ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে পরিকল্পনা, নেতৃত্ব, সংগঠন এবং অন্যান্য যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো, কিন্তু মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে লক্ষ্য অর্জনের জন্য মানুষের কাজকে প্রভাবিত করার প্রক্রিয়া হচ্ছে অপশন এ পরিকল্পনা, বি নেতৃত্ব, সি সংগঠন, ডি প্রেষণা এবং ই নিয়ন্ত্রণ। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি নেতৃত্ব। মানুষের কাজকে প্রভাবিত করার প্রক্রিয়াকে আমরা বলি নেতৃত্ব, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে নেতৃত্ব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে? চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অপশন বি পিতৃসুলভ নেতৃত্ব, অপশন সি গণতান্ত্রিক নেতৃত্ব, অপশন ডি আনুষ্ঠানিক নেতৃত্ব এবং অপশন ই মুক্ত নেতৃত্ব। এবং আমরা জানি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ই, কারণ মুক্ত নেতৃত্ব বা যার আরেক নাম হচ্ছে লাগামহীন নেতৃত্ব, এই ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে, তারা তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি নেতার গুণাবলী নয়? অপশন এ সততা, বি বুদ্ধিমত্তা, সি নিজেকে নির্ভুল বিবেচনা করা, ডি আত্মবিশ্বাসী হওয়া এবং ই সহানুভূতিশীলতা। এবং আমরা জানি এখানে উত্তর হবে অপশন সি, কারণ নেতা কখনোই নিজেকে সবসময় নির্ভুল বিবেচনা করবে না। নেতার এটাও স্বীকার করতে হবে যে তার ভুল হতে পারে, তার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। যে ব্যক্তি নিজেকে নির্ভুল বিবেচনা করতে চায় না, সে কখনোই নেতা হতে পারবে না, কারণ নিজেকে সবসময় নির্ভুল বিবেচনা করা নেতার গুণাবলী নয়। আজকে সর্বশেষ প্রশ্নে বলা আছে যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে বলে? অপশন এ অংশগ্রহণমূলক নেতা, অপশন বি গণতান্ত্রিক নেতা, অপশন সি স্বৈরাচারী নেতা এবং অপশন ডি লাগামহীন নেতা। আমরা জানি যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে বলা হয় লাগামহীন নেতা। তাই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি লাগামহীন নেতা, কারণ লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, সে কর্মীদের কাজে কোনো কর্তৃত্ব আরোপ করে না, কোন রকম হস্তক্ষেপ করে না এবং কর্মীরা বাধাহীনভাবে যা ইচ্ছা তাই করতে পারে। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি লাগামহীন নেতা।
এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে গেল। আমি আশা করি তোমরা সবাই আজকে আমরা যে সকল বিষয় আলোচনা করেছি সে সকল বিষয় ঠিকভাবে বুঝতে পেরেছো, সবকিছু ঠিকভাবে শিখতে পেরেছো। তোমাদের সবাইকে আজকের এই লেকচারটি, এই ক্লাসটি করার জন্য ধন্যবাদ। তোমাদের সবার সাথে পরবর্তী লেকচারে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।